ওয়েলকাম টু ম্যাথামেটিক্স ফর কম্পিটিটিভ। আমাদের চলছে আর এস আগরওয়ালের গড় চ্যাপ্টার। আমাদের 136 পর্যন্ত হয়ে গেছে। আজকে শুরু হবে 137 থেকে। দেখো 137 প্রথমে কি বলেছে। বলছে একজন দম্পতি এবং তাদের পুত্রের গড় বয়স যখন 42 বছর তখন তাদের পুত্র বিবাহ করলো এবং 1 বছর পর তাদের এক সন্তান হলো। যখন সন্তানের বয়স 5 বছর তখন তাদের পরিবারের গড় বয়স হলো 36। তাহলে বিবাহের সময় পুত্রবধূর বয়স কত ছিল? তাহলে এখানে কী কী দিয়ে দিয়েছে দেখো। বিবাহের কত বছর পরে বর্তমান বয়স বলছে? বিবাহের 1 বছর পর সন্তান হয়েছে আর সন্তানের বয়স 5 বছর। তাহলে বিবাহের 6 বছর পর 6 বছর আগেকার গড় দেওয়া আছে, আর বিবাহের 6 বছর পর গড় দেওয়া আছে, আর সন্তানের বয়সটা দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে কি বলেছে? পুত্রবধূর বিবাহের সময় বয়সটা বার করতে বলছে। তাহলে দেখো কীভাবে বার করবো। দেখো বিবাহের 6 বছর আগেকার গড় যদি 42 হয়, তাহলে বিবাহের 6 বছর পর গড় কত হবে? গড়ের সাথে শুধু 6 বেড়ে যাবে, মানে বর্তমান গড় কত এখন? দম্পতি ও তাদের পুত্রের বর্তমান গড় কত? 42 প্লাস 6 মানে 48 বছর। তাহলে আমরা লিখছি দম্পতিটাকে ধরছি এ বি আর তাদের পুত্র ধরছি সি। তাহলে এদের তিনজনের এখন বর্তমানে মোট বয়স কত? 48 ইন্টু 3, 48 ইন্টু 3, 3 8 24 4, 3 8 24 4, হাতে থেকে 2, 3 4 12 দিয়ে 144 বছর। এখন আবার বলছে দেখো তাদের পরিবারের 5 জনের গড় বয়স দেওয়া আছে 36। তাহলে 5 জন কে কে? দম্পতি, পুত্র, ডি হচ্ছে তাদের পুত্রবধূ, আর ই হচ্ছে নাতি। তাদের 5 জনের মোট বয়স কত? 36 ইন্টু 5, তাহলে 5 6 30, 0 হাতে থেকে 3, 5 3 15, 3 18। এখানে আবার বলে দিয়েছে যে তাদের সন্তানের বয়স কত? 5 বছর। তাহলে এর বয়স 5 বছর দিয়ে দিচ্ছে। তাহলে ইটাকে কেটে দাও, তাহলে ইটাকে বাদ দিয়ে দিলে কত হবে? 175। তাহলে দেখো পুত্র আর দম্পতির মোট বয়স 144 বর্তমানে, আর দম্পতি প্লাস পুত্র এবং তার স্ত্রীর মোট বয়স হচ্ছে 175। তাহলে এখানে 175 থেকে যদি 144টা বিয়োগ করে দিই, তাহলে কি শুধু তো স্ত্রী বিবাহের সময় পুত্রবধূর বয়স বেরিয়ে যাবে। তাহলে 175 থেকে 140, 4 পথে 5, 1 দিতে 4 7, 3 দিতে 31। তাহলে পুত্রবধূর কী বেরোলো? পুত্রবধূর বর্তমান বয়স বেরোলো 31। কত বছর বিয়ে হয়েছে? 6 বছর। তাহলে বিবাহের সময় বয়স বার করতে 6টা বিয়োগ করে দিতে হবে। তাহলে 25। 31টা হচ্ছে বর্তমান বয়স। তাহলে ক বছর বিবাহ হয়েছে? 6 বছর। তাহলে 6টা বিয়োগ করে দিলেই কি 6 বছর আগেকার বয়সটা তো পেয়ে যাবো, 25। সি হচ্ছে উত্তর একদম। তারপরে দেখো বলছে 4 বছর আগে 4 সদস্যের এক পরিবারের গড় বয়স ছিল 18। তাহলে 4 বছর আগে গড় বয়স ছিল 18। এই সময়কালে এক সন্তান জন্মগ্রহণ করে। যদি বর্তমানে পরিবারের গড় বয়স 18 হয়, তাহলে সন্তানের বয়স কত? তাহলে দেখো 4 বছর আগে গড় বয়স যদি 18 হয়, 4 বছর পর মানে বর্তমানের গড় বয়স কত? গড় বয়সটার সাথে 4 যোগ হয়ে যাবে শুধু, মানে 4 18 22। 4 সদস্যের পরিবার। তাহলে দেখো 4 সদস্যের মোট বয়স কত এখন গড় বয়স হচ্ছে 22। তাহলে 4 সদস্যের মোট বয়স একে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 88। আর এখন সদস্য কতজন হয়েছে? 5 জন হয়ে গেছে। তাহলে 5 জনের গড় বয়স বলে দেওয়া আছে। 5 জনের গড় বয়স কত বলে দেওয়া আছে? 18। তাহলে মোট বয়স কত? 5 18 90। তাহলে দেখো 5 জনের মোট বয়স 90, 4 জনের মোট বয়স 88। তাহলে যার বয়স বার করতে বলেছে সন্তানের বয়স কত? 90 থেকে 88টা বিয়োগ করে দাও, কারণ এখানে তো সন্তান নেই। 88-র মধ্যে তো সন্তান নেই, 90-এর মধ্যে সন্তান আছে। তাহলে সন্তানের বয়স 2 বছর, বি উত্তর। তারপরে দেখো বলছে একটি ক্লাবের পুরনো একজন সদস্যের পরিবর্তে নতুন সদস্য এলে দেখা যায় যে বর্তমানে ক্লাবের 5 জন সদস্যের গড় বয়স 3 বছর করে কমছে। তাহলে 5 জন সদস্যের গড় বয়স কত করে কমছে? 3 বছর করে কমছে। পূর্বে তাদের গড়ের বয়সের সমান, 3 বছর পূর্বে তাদের গড় বয়সের সমান হলো, মানে 5 জন সদস্যের গড় বয়স কত করে কমে গেল? 3 করে কমে গেল। তার জন্য 3 বছর পূর্বের গড় বয়সটা চলে এলো। পুরনো নতুন সদস্যের বয়সের পার্থক্য কত? মানে যে সদস্যটা গেল আর যে সদস্যটা এলো তাদের মধ্যে বয়সের পার্থক্য কত? তাদের পার্থক্য, যে নতুন এসে তার বয়স নিশ্চয়ই কম, তার জন্যই তো গড় কমে গেছে। তাহলে কত কম? একজনের 3 বছর কমছে, তাহলে 5 জনের কত কমবে? 15 বছর। তাহলে পার্থক্য কত? 15 বছর। ডি, তার বয়স নিশ্চয়ই 15 বছর কম, তবেই তো 15 বছর গড়ে কমেছে। তাহলে দেখো, তাহলে ডি হচ্ছে উত্তর। তারপরে দেখো বলছে একটি পরিবারে 3 জন শিশুর গড় বয়স সেই পরিবারের পিতা এবং জ্যেষ্ঠ পুত্রের গড় বয়সের 20%। মা এবং কনিষ্ঠ পুত্রের মোট বয়স যদি 39 বছর হয়, যদি পিতার বয়স 26 বছর হয়, তাহলে দ্বিতীয় পুত্রের বয়স কত? দেখো এখানে কি দিয়েছে? এখানে দিয়েছে, আমি ধরে নিচ্ছি পিতা এ
মাতা বি, সরি বিটা লেখার দরকার নেই, ওরা বলছে তিনজন শিশুকে ধরো x1 x2 x3, বলছে সেই পিতা এবং জ্যেষ্ঠ পুত্রের গড় বয়সের 20%। এদের হচ্ছে গড় বয়স কত, তিনজন শিশুর গড় বয়স কত, মোট বয়স বার করছি 3 দিয়ে গুণ করতে হবে গড় বয়সটাকে, সরি, তাহলে এদের তিনজনের যোগফল হচ্ছে মোট বয়স। এদের কি বলেছে, এটা সমান কি পিতা ও জ্যেষ্ঠ পুত্রের বয়সের 20%। পিতা কত, পিতাকে আমরা ধরছি এফ ফাদার, আর জ্যেষ্ঠ পুত্র x1, এদের গড় বয়সের, পিতা এবং জ্যেষ্ঠ পুত্রের গড় বয়সের 20%। গড় বয়স কত, এদের দুজনের মোট বয়সকে 2 দিয়ে ভাগ করলে গড় বয়সের 20%। এদের গড় বয়স, তাহলে একে গড় বয়স 3 দিয়ে ভাগ করো, তাহলে এইটা সমান এইটা। এখানে তাদের মধ্যে পিতার বয়স দেওয়া আছে 26, তাহলে পিতার মানটা বসিয়ে দিতে পারবো 26। এবার আর একটা কি সমস্যা দেওয়া আছে মাতা এবং কনিষ্ঠ পুত্র। মাতার যদি এম হয়, কনিষ্ঠ পুত্র হচ্ছে 39, এই কনিষ্ঠ পুত্র হচ্ছে x3। বলছে মাতা এবং কনিষ্ঠ পুত্রের মোট বয়স 39, এদের দেখো 39 দেওয়া আছে। বলছে দ্বিতীয় পুত্রের বয়স কত, তাহলে দেখো এখান থেকে x2 x3 x1 x2 x3 দিয়ে একটা সম্পর্ক আমরা পাবো, আর এখান থেকে পাচ্ছি মাতা আর x3-র মধ্যে একটা সম্পর্ক দিয়ে আমাদেরকে বলেছে x2-র মান বার করতে। কোনোভাবেই কি বার করা যাবে, কোনোভাবেই কি সম্ভব? এখানে দেখো 3টে অজানা রাশি, এই রাশিটার সাথে এই রাশিটার কোনো কাজ নাই, কারণ এখানে মায়ের কোনো সম্পর্কই নাই। যদি আমাদের পরিবারের সবার গড় বয়স দেওয়া থাকতো, তাহলে আমরা খুব সহজেই বার করতে পারতাম। পরিবারে যদি সবার গড় বয়স দেওয়া থাকতো তাহলে খুব সহজেই বার করতে পারতাম, কিন্তু এখানে সবার বয়স নেই, তার জন্যই এটা কি নির্ণয় করা যাবে না। ডি হচ্ছে উত্তর, নির্ণয় করা যাবে না। তারপরে দেখো বলছে বনভোজনে যাওয়া একদল লোকের গড় বয়স 16 বছর, সেই স্থানে গিয়ে 15 বছর বয়সের আরও 20 জন নতুন লোক যোগ হওয়ায় তাদের গড় বয়স 15.5 বছর হয়ে গেল। তাহলে দেখো বনভোজনে গিয়েছিল, কতজন গিয়েছিল আমরা জানিনি, তাদের গড় বয়স ছিল 16 বছর। কতজন লোক নতুন হয়েছে, 20 জন লোক নতুন যোগ হয়েছে, কত বছর বয়সের, 15 বছর বয়সের। এখন গড় বয়স কত হয়েছে, 15.5। তাহলে বলছে প্রথমে কতজন লোক সংখ্যা ছিল সেটাই জানতে চাইছে, শুরুতে কতজন লোক ছিল। আর দেখো এখানে কত, এখানে 0.5 করে কম, 0.5 করে কম গড়ের থেকে, তাহলে 20 জনে কত কম, 20 জনে কত বছর কম হবে, 10 বছর কম হবে, -10 বছর কম। আর এখানে কত বেশি, 0.5 বেশি। তাহলে দেখো একজনে 0.5 বাড়াচ্ছে, তাহলে 10 বছর বাড়াতে গেলে কতজন লোক লাগবে, তাহলে 10কে ভাগ করতে হবে 0.5 দিয়ে। দশমিকের শূন্য 10, দশমিকে উঠার জন্য ওপরে 10 হলো, 5 দিয়ে কাটো 2 10-এ, 2 দিয়ে 5 দুগুণে 10, 2 10-এ 20। তাহলে আগে 20 জন লোক থাকলে তবেই তো -10টাকে এখানে +10 করবে। তাহলে দেখো 20 জন লোক থাকবে, তাহলে আগে কতজন লোক ছিল, 20 জন, সি উত্তর। তারপরে দেখো বলছে 10 বছর আগে 8 জন সদস্যের এক যৌথ পরিবারের মোট বয়স ছিল 231। 3 বছর পর একজন সদস্য 60 বছর বয়সে মারা যান এবং সেই বছরই একজন নতুন সন্তানের জন্ম হয়। আরও 3 বছর পর আরেকজন সদস্য 60 বছর বয়সে মারা যান এবং এক নতুন সন্তানের জন্ম হয়। বর্তমানে যৌথ পরিবারের 8 জন সদস্যের গড় বয়স আনুমানিক কত? তাহলে দেখো বলেছে 10 বছর আগে কত বয়স ছিল সবার, 8 জনে 231। 3 বছর পর মারা গেল, তাহলে 3 বছর তো 8 জনের বয়স বেড়েছে, কত বেড়েছে মোট 24 বছর, 3 8 24 বছর বেড়েছে। মারা গেল 60 বছর, মানে 60 বিয়োগ। আবার বলছে তার 3 বছর পর কতজন সদস্য তো 8 জনই আছে, একজন যেমন মারা গেছে একজন জন্মগ্রহণ করেছে, তাহলে সদস্য 8ই আছে। তাহলে 3 বছরে আবার কত বয়স বাড়লো, আবার বাড়লো 24। আবার একজন 60 বছরের মারা গেল, তাহলে আবার 60 বিয়োগ। বলছে এবং একজন নতুন সদস্য জন্ম হয়, তাহলে বর্তমানে, তাহলে দেখো কত বছর গেল, 3 বছর গেল, 3 আর 3-এ 6 বছর চলে গেছে, 6 বছর চলে গেছে। তাহলে 6 বছরের এটা হিসাব। আবার বলছে 10 বছর আগেকার ঘটনা বলছে, তাহলে 6 বছর চলে গেলে এখনও কত বছর পড়ে আছে, এখনও পড়ে আছে 4 বছর। তাহলে 4 বছরে এখনও তো 8 জন সদস্যই আছে, 60 বছরে মারা যাওয়ার পর আবার তো একজন নতুন জন্মেছে, তাহলে 8 জন সদস্যই আছে। তাহলে 4 বছরে 8 জন সদস্যের কত বয়স বাড়বে, 4 8-এ 32 বছর বাড়বে। তাহলে এটা হচ্ছে এখন 8 জন সদস্যের মোট বয়স। তাহলে একে কি, এই মোট বয়সটাকে 8 দিয়ে ভাগ করলেই তো আমরা গড় বয়স পেয়ে যাবো। আনুমানিক বার করতে বলেছে, তাহলে দেখো একটা কাছাকাছি বেরোবে, যোগ করো এটাকে,
32, 24, 24, 24, 48 আর 32 যোগ করলে হবে 80, 80-র সাথে 231 যোগ করলে হবে 301 আর 311 বিয়োগ 120, 0, 1, 2-এর পর থেকে 11, 9 দিতে হাতে থাকে 1, 91। তাহলে 91 কত দিয়ে ভাগ করতে হবে? 8 দিয়ে ভাগ করতে হবে, 8 দিয়ে ভাগ করো। সরি, এটা 1 হবে। 2-এর পর থেকে 11, 9 দিতে হাতে থাকে 1, 2-এর পর থেকে 3, 1 দিতে 8, 2-এ 16, 31, 8, 3-এ 24, 24-এর পর থেকে 31 কত দিতে? 7 দিতে। তাহলে দশমিক খাওয়ালে 70, 8 7-এ 56, 8 8-এ 64, 23.8। এ দেখো সবে পয়েন্টে দেওয়া নেই, সব দেওয়া আছে, অ্যাপ্রক্স দেওয়া আছে, আনুমানিক বার করতেই বলেছে। তাহলে 23.8 মানে কত আমাদের অ্যাপ্রক্সে হয়ে যাবে 24, সরি দুটো পাখি উঠবে 24, তাহলে ডি হচ্ছে উত্তর। তারপরে দেখো 142-এর পর বলছে মিস্টার জো এর পরিবারে তিনি ও তার স্ত্রী এবং তার 4 সন্তানের সহ মোট 6 জন সদস্য রয়েছে। এটি জানা যায় যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সন্তানের জন্মের পর পরিবারের গড় বয়স যথাক্রমে 16, 15, 16 এবং 15 বছর হয়। বর্তমানে মিস্টার জয়ের পরিবারের গড় বয়স 16। তাহলে জ্যেষ্ঠ পুত্রের বয়স কত? তাহলে দেখো এটাকে আমরা একটু বাড়িয়ে নিচ্ছি। বলছে যখন প্রথম পুত্র জন্মালো তখন গড় বয়স 16 বছর। তাহলে দেখো আমরা মিস্টার জোকে ধরছি এ, তার স্ত্রী বি আর জ্যেষ্ঠ পুত্র x1 সমান কত? 16 বছর। তাহলে গড় বয়স 16, 3 জনের মোট বয়স কত? 48। তারপর বলছে যখন দ্বিতীয় পুত্র জন্মালো, দ্বিতীয় পুত্রকে ধরছি x1, এটাকে ধরছি x2, তখন গড় বয়স কত? 15। তাহলে এখন কতজন জন্মেছে? 4, 15, 60 মোট বয়স। 4 জনের গড় বয়স 15, তাহলে 4 জনের মোট বয়স কত? 4, 15, 60। এবারে বলছে যখন তৃতীয় পুত্র জন্মাচ্ছে a প্লাস বি প্লাস x1 প্লাস x2 প্লাস x3 সমান কত? বলছে 16 হয়ে গেছে, আবার 16 হয়ে গেছে। তাহলে এখন কতজন? 5 জন, 5 16 কত? 80। আবার দেখো চতুর্থ পুত্র জন্ম হচ্ছে তখন বলছে 15 হয়ে গেছে, a প্লাস বি প্লাস x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 সমান কত? 15। তাহলে 4 কতজন আছে এখন সদস্য? এখন সদস্য 3 দিয়ে 5, সরি x4, তাহলে 4 দিয়ে 6 জন, তাহলে 6, 15 কত? 90। আর বর্তমানে মিস্টার জোয়ের পরিবারের গড় বয়স 16। তাহলে দেখো বর্তমানে তো 6 জনই আছে, এটা লিখছি না। তাহলে 6 জনের এখন বয়স কত? 6 16 96। তাহলে বলেছে জ্যেষ্ঠ পুত্রের বয়স। জ্যেষ্ঠ পুত্রের বয়স আমরা কী করে বার করবো? এখান থেকে কত বছরের পর এটা হয়েছে, এখান থেকে কত বছর পর দ্বিতীয়টা হয়েছে, তারপর তৃতীয়টার পর চতুর্থটা কত বছর পর হয়েছে, তারপরে বর্তমানটা আর কত বছর পর হয়েছে, সেগুলো যদি বার করতে পারি তাহলেই তো জ্যেষ্ঠ পুত্রের বয়স বেরিয়ে যাবে। তাহলে দেখো 48 থেকে 60 কত বছর? 12 বছর। কতজনের বয়স বাড়ছে? 12 বছর। কতজনের বয়স বাড়ছে? না, 3 জনের বয়স বাড়ছে। তাহলে একজনের কত বয়স, কত করে বয়স বাড়ছে? 4 বছর। তারপর দেখো দ্বিতীয়টায় কত বাড়ছে? 20 বছর। কতজনের বয়স বাড়ছে? 4 জনের। 4 জনই তো ছিল। যখন 20 বছরটা বাড়ছে তখন তো x3 জন্ম তো সেই মাত্র হয়েছে, মানে x3 তখন কি? x3 তো 0। এখানে দেখো প্রথমটার ক্ষেত্রেও কি x2টা তো 0, x2টা তো সেই জন্ম হয়েছে। তাহলে 3 জনের বয়স 12 বছর বেড়েছে, তার জন্যই 3 দিয়ে ভাগ করেছি। তাহলে একজনের কত? 4 বছর বেড়েছে। এখানে দেখো 4 জনের বয়স বেড়েছে, x3টা তো এখানে 0, তাহলে 4 জনের বেড়েছে। তাহলে কি 4 দিয়ে ভাগ করলে কত? একজনের কত বাড়ছে? একজনের বাড়ছে 5 বছর। তারপরে দেখো এখানে কত বেড়েছে? এখানে বেড়েছে 10 বছর বয়স। কতজনের বেড়েছে? 5 জনের। এখানে তো কি এক্সপোর্টটা তো 0, তাহলে 5 জনের বাড়লে মোট কত বেড়েছে? একজনের বেড়েছে 2 বছর। এখানে দেখো বর্তমান বয়স এখন কত? 6 বছর বেড়েছে। চতুর্থ সন্তানের জন্মের পরে ক বছর হয়েছে? 6 বছর হয়েছে। তাহলে এখন কতজন সদস্য ছিল? 6 জন। তাহলে একজনের কত বছর করে বেড়েছে? 1 বছর করে বেড়েছে। তাহলে দেখো মোট কত বছর প্রথম সন্তানের বয়স কত হয়েছে? দেখো 4 5 9, 9 2 11, 11 আর 1 12। তাহলে চতুর্থ সন্তানের বয়স কত? চতুর্থ সন্তানের বয়স হচ্ছে 12 বছর। বি হচ্ছে উত্তর। খুব সুন্দর একটা অঙ্ক। তারপরে দেখো বলছে একটি ভাড়া বাড়িতে মোট ভাড়া স্থির হয় একটি নির্দিষ্ট ভাড়া এবং বাড়ির ভাড়াটে সদস্য অনুযায়ী স্থির করা পৃথক ভাড়ার যোগফল। যদি বাড়িতে 25 জন ভাড়াটে তাহলে প্রতি ভাড়াটের গড় ভাড়া হয় 700 টাকা এবং 50 জন ভাড়াটে হলে প্রতি ভাড়াটের গড় ভাড়া হয় 600 টাকা।
তাহলে 100 জন ভাড়াটা থাকলে প্রতি ভাড়াটার গড় ভাড়া কত হবে? এটা দেখো, এটা সিস্টেমটা, অঙ্কটা একটু ভাষাটা একটু গণ্ডগোল। ভাষাটা কীরকম, এটার সিস্টেমটা হচ্ছে, ধরো তুমি একজনকে ঘর ভাড়া দিলে, তুমি একটা গ্রুপকে ঘর ভাড়া দিলে, সেই গ্রুপে তো 10 জন আছে, তুমি বললে আমার বাড়ি ভাড়া হচ্ছে মাসে 10,000 টাকা, কিন্তু তোমরা যেহেতু 10 জন থাকবে আমাকে 10,000 টাকা দিতে হবে, প্লাস ধরো তোমার বাড়ির কারেন্ট আছে, তোমার বাড়ির জল আছে, তোমার বাড়ি আরও ইত্যাদি ইত্যাদি জিনিস আছে, সেইগুলোর জন্য আলাদা আলাদা ভাড়া নেবে। বলে সেইগুলোর জন্য এক একজনকে 400 টাকা করে ভাড়া দিতে হবে, প্লাস আমাকে মোট বাড়িটার জন্য 10,000 টাকা ভাড়া দিতে হবে। সেই রকম সিস্টেমে এটা। তাহলে কি, বাড়ির জন্য এক্সট্রা ভাড়া, প্লাস বাড়ির যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করছে তার জন্য এক একজনের আলাদা আলাদা ভাড়া। তাহলে দেখো, আমরা ধরে নিচ্ছি বাড়ির মোট ভাড়া হচ্ছে এক্স, মানে যেটা বলছে স্থির ভাড়া, নির্দিষ্ট ভাড়া হচ্ছে এক্স, আর এক একজনের ভাড়া হচ্ছে ওয়াই। তাহলে প্রথমে বলছে 25 জন ভাড়াটা ছিল, তাহলে দেখো কী হবে, এক্সট্রা তো সবারই স্থির থাকবে, এক্সট্রা ভাড়াটা এক। তাহলে বলছে 25 জন ভাড়াটা, তাহলে এক একজনের ভাড়াটার যদি ভাড়া ওয়াই হয়, তাহলে 25 জন ভাড়াটার কত ভাড়া? 25 ইন্টু ওয়াই। তাহলে এটার মোট ভাড়া কত? বলছে এটার এক একজনের গড় ভাড়া 700 দেওয়া আছে, তাহলে 700 ইন্টু কত? 700 ইন্টু 25, 7 25-এ 175, দুটো শূন্য। আবার দেখো, আবার বলছে যখন ভাড়াটার সংখ্যা 50 হয় তখন গড় ভাড়া হয় 600। তাহলে এক্সটা তো ফিক্সড, এখন ভাড়াটার সংখ্যা কত হয়ে গেছে? 50 ইন্টু ওয়াই। তাহলে মোট ভাড়া কত? 600 ইন্টু 50 জন ভাড়াটে, এটা কত? 6 5 30, 30-এর গায়ে দুটো শূন্য, এই সরি 30-এর গায়ে 6 5 3টে শূন্য, ঠিকই ছিল। এখানে দেখো, এরপরে এক্স ওয়াইয়ের এখান থেকে মান বার করতে হবে কী? একে যদি আমরা প্রথম সমীকরণটাকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে দেখো যদি বিয়োগ করি এক্স এক্স কেটে যাবে, এই ওয়াই ওয়াই কেটে যাবে। তাহলে দেখো 2 দিয়ে গুণ করলে কত হবে? এটা হবে 2x প্লাস 50 ওয়াই, আর এটা কত হবে? 17 দুগুণে 34, 2 5-এ 10, মানে এটা কত হবে? 35,000 হয়ে যাবে, 35,000। দেখো এটা থেকে যদি এটাকে বিয়োগ করি তাহলে কত হবে? 50 হয় বাদ চলে যাচ্ছে, তাহলে 2x থেকে একটা এক্স থাকলে একটা এক্স, আর 35 থেকে 30 বিয়োগ করলে 5,000। তাহলে যে নির্দিষ্ট ভাড়াটা আমরা কী ধরেছিলাম? এক্স ধরেছিলাম, সেটা কত বেরিয়ে গেল? সেটা বেরিয়ে গেল 5,000। এবারে ওয়াইয়ের মানটা বার করতে হবে। ওয়াইয়ের মানটা কী করে বার করবো? ওয়াইয়ের মানটা এখানে বসিয়ে দাও, এক্সের মানটা এখানে বসিয়ে দিলে কত হবে? এই দ্বিতীয়টাতে বসাও, তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো 50-কে 5 দিয়ে গুণ করলে কত? 5 5-এ 25, এখানেতে বসাও, দ্বিতীয় সমীকরণটাতে বসাও। দ্বিতীয় সমীকরণটাতে বসালে কত? 50 ওয়াই সমান, এক্সের মানটা এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, মানে কত? 30,000 থেকে 5,000 বিয়োগ করলে 25,000। তাহলে ওয়াই সমান কত? একে 50 দিয়ে ভাগ, একটা শূন্য কেটে গেল, 5 5-এ 25, 5-এর গায়ে দুটো শূন্য, 500। তাহলে এক একজন বাড়ির মোট ভাড়া বেরোচ্ছে, যে স্থির ভাড়াটা সেটা হচ্ছে 5,000, আর এক একজনের ভাড়া কত বেরোচ্ছে? 500। দেখো পুরো আমরা এটাকে কাটছি, স্ক্রিনটাকে মুছছি। তাহলে এক একজনের ভাড়া বেরোলো 500, আর বাড়ির স্থির ভাড়া বেরোলো 5,000। এবারে বলেছে 100 জন ভাড়াটে থাকলে প্রতি ভাড়াটের গড় ভাড়া কত হবে? তাহলে প্রতি ভাড়াটের গড় ভাড়া কত হবে? 5,000 টাকা তো দিতেই হচ্ছে, তার সাথে আবার এক একজনকে 500 টাকা করে দিতে হচ্ছে। তাহলে 100 ইন্টু 500, 100 দিয়ে ভাগ করতে হবে। এটা 100 জন ভাড়াটের মোট ভাড়া, তাহলে 100 জনের গড় ভাড়া বার করছি। 100 দিয়ে ভাগ করলে দেখো 100 কেটে যাবে, এইদিকে 100 কাটলে কত? দুটো শূন্য কেটে যাবে। তাহলে 50 আর 500 যোগ করলে কত হবে? 550, 550। তাহলে এক একজনের গড় ভাড়া কত? 550 টাকা। তাহলে বি হচ্ছে উত্তর। তারপরে দেখো বলছে একটি কারখানায় 600 জন পুরুষ ও 400 জন মহিলা শ্রমিক থাকে। যদি তাদের দৈনিক গড় বেতন 25 টাকা হয়, 25.50 টাকা হয়, তাহলে একজন মহিলা একজন পুরুষের 5 টাকা কম পায়। তাহলে পুরুষ ও মহিলার দৈনিক গড় বেতন কত? এখানে দেখো, যদি আমরা 600 জন পুরুষ আর 400 জন মহিলা নিয়ে ক্যালকুলেশন করি তাহলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। তার থেকে আমরা কি বলেছি, যে সংখ্যার অনুপাতের গড়ও যা সংখ্যার গড় তাই একই বেরোয়। তাহলে আমরা অনুপাত করে নিচ্ছি, দেখো তাহলেও যদি করি, এটা কত? 2 3-এ 6, 2 2-গুণে 4, সহজ হয়ে যাবে আরও। 3:2, 3:2, এর থেকে 6 4-ই করো, 6 4-এ 10 কাটাকুটি করতে সুবিধা হবে সব ক্ষেত্রে। তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি, বলছে পুরুষদের বেতন 5 টাকা বেশি। তাহলে পুরুষদের বেতন যদি x টাকা হয়, মহিলাদের বেতন কত? x - 5।
তাহলে দেখো 6 জন পুরুষ, তাহলে 6 জন পুরুষের মোট বেতন কত 6x, আর মহিলাদের 4 × x-5, এদের মোট বেতন কত, মোট পুরুষ আর মহিলা কত 10 জন, তাহলে 10 × কত 25.50, এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করতে হবে 10x, আর এটা 4 5 20, 20টা ওইদিকে গেলে এদিকে মাইনাস আছে, ওইদিকে গেলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এটা 10 দিয়ে গুণ করলে হবে 255 প্লাস 20, তাহলে x সমান কত, x সমান 275/10 মানে 27.5। তাহলে কি পুরুষের একদিনের কত 27.50, তাহলে মহিলার কত 22.50, 5 টাকা কম, 27 থেকে 5 বিয়োগ করলে কত 22 হবে, তাহলে বি হচ্ছে উত্তর, বি উত্তর। তারপরে দেখো বলছে একটি পরীক্ষাতে কিছু ছাত্রের প্রাপ্ত মানের গড় ছিল 52, তাদের মধ্যে 20% ছাত্র মেধাবী ছাত্র 80, 25% নিম্ন মেধাবী ছাত্র 31, এবং বাকি 55% ছাত্র গড়ে কত নম্বর পেয়েছে, বাকি 55% ছাত্রে গড়ে কত নম্বর পেয়েছে। তাহলে দেখো এটা কীভাবে ভাগ করবো বার করবো, এটাও সেই একইভাবে করো না, অনুপাতে নিয়ে এসো না, 20, 25 আর 55, 5 জায়গায় 4, 5 আর কত 11। বলছে কিছু পরীক্ষাতে কিছু ছাত্রের প্রাপ্ত মানের গড় ছিল 52, তাহলে দেখো 4 জন ছাত্র কত করে পেয়েছে 20%, 80, মানে 4 জন ছাত্র পেয়েছে 80, 5 জন ছাত্র কত পেয়েছে 31, আর 11 জন ছাত্র কত পেয়েছে, 11 জন ছাত্র কত পেয়েছে সেটা বলে দেয় না, সেটা জিজ্ঞাসা চিহ্ন। আর বলেছে মোট ছাত্রের গড় নাম্বার কত, মোট ছাত্রের গড় নাম্বার 52, মোট 52 বলে দিয়েছে। তাহলে দেখো কী করে করবে, এবার দেখো এটার 11টা ধরছি, প্রথমে যদি 80, 52 থেকে কত বড় 28 বড়, তাহলে একজন 28 বেশি পাচ্ছে, তাহলে 4 জনে কত হবে, 4কে 28 দিয়ে গুণ করতে হবে, 4 8 32, 2 হাতে থেকে 3, 4 2 8, 3 11, 112। এটা দেখো 31 আর 52, তাহলে কত কম 21 কম, একজনের 21 কম, 5 জনের কত কম হবে, তাহলে 5কে 21 দিয়ে গুণ করো, 5 1 5, 105 কম, এটাকে ক্যালকুলেশন করলে কত হবে 7 আসছে, 7 নাম্বার বেশি আসছে। তাহলে এই 11 জনের মোট নাম্বার কি 7 নাম্বার, 11 জনের যে মোট নাম্বার সেটা কি 7 কম হবে, মোট গড় নাম্বারের যদি গড় 11 দিয়ে 52কে গুণ করে যেটা আসবে তার থেকেই 7 কম হতে হবে, তবেই তো ক্যালকুলেশনটা 0 হবে। এটা কি এদের এখানে গড় যেটা থাকতো সেটা থেকে -7 আসতে হতো, তবেই তো ক্যালকুলেশনটা 0 হতো। তাহলে কি 7 কম, তাহলে 11 জনে 7 কম, তাহলে একজনের গড়ে কত কম হবে, তাহলে 7/11 করো, 11 6 0.6, দেখো দশমিকের পরে একটা ঘরই আছে, তাহলে একটা ঘরের ঘর বেশি করার দরকার নাই, 0.6, তাহলে 0.6 কমবে, গড় কত ছিল, গড় ছিল 52, 0.6 কমিয়ে দাও, 52 থেকে 0.6 কমালে কত হবে 51.4, সি প্রায় 51.4, আমরা তো আসন্ন মানে নিয়েছি তার জন্যই প্রায় 51.4। তারপরে দেখো বলছে একটি প্রশিক্ষণ কেন্দ্রে XYZ 3টি শ্রেণীতে ছাত্র রয়েছে, কোনো এক পরীক্ষায় 3টি শ্রেণীর প্রাপ্তর গড় নাম্বার 72, 60, 50, XY শ্রেণীর মোট গড় নাম্বার হলো 69, তাহলে YZ শ্রেণীর ছাত্রের অনুপাত 6:7 হলে 3টি শ্রেণীর মোট গড় নাম্বার কত। তাহলে দেখো এখানে YZ শ্রেণীর ছাত্রের অনুপাত দেওয়া আছে, অনুপাত মানে কি অনুপাতের গড় বার করাও জাস্ট ছাত্রের সংখ্যার গড় বার করাও তাই, কিন্তু YZ-টা তো আমরা অনুপাতটা জানি, কিন্তু এক্সের কোনো সংখ্যা দেওয়া নেই, তাহলে আমাদেরকে XY-এর অনুপাতটা বার করতে হবে। XY-এর অনুপাতটা কী করে বার করবো, দেখো এক্সের গড় নাম্বার কত 72, ওয়াইয়ের গড় নাম্বার কত 60, জেডের গড় নাম্বার কত 50। এখানে দেখো এখানে এক্স ও ওয়াই শ্রেণীর গড় নাম্বার দিয়ে দিয়েছে 69, তাহলে এক্স ও ওয়াইয়ের মাঝখানে লেখো 69 দিয়ে লাগাও অ্যালিগেশন, 9 আর 69 72 3, এটা হচ্ছে বেরিয়ে গেল ছাত্রের সংখ্যার অনুপাত কার মধ্যে না এক্স আর ওয়াইয়ের মধ্যে, এক্স আর ওয়াইয়ের মধ্যে অনুপাত বেরিয়ে গেল। আর ওয়াই আর জেডের মধ্যে আমাদের অলরেডি দেওয়া আছে y/z সমান কত দেওয়া আছে 6:7 দেওয়া আছে, আর এখানে বেরিয়ে গেল x/y সমান কত বেরিয়ে গেল 9:3। তাহলে দেখো এটাকে আমরা x/y/z কী করে লিখব,
ওয়াইটাকে সমান করতে হবে দুদিকে। ওয়াইটাকে যদি দুদিকে সমান করি, এটাকে 2 দিয়ে গুণ করো, 2 9 18 আর 2 3 6। তাহলে এখানে x/y/18/6 আর y/z 6/7। তাহলে দুটোতেই y সমান হয়ে গেছে। এরপর আমরা কী লিখবো? x/y/z কত লিখতে পারি? 18/6/7। তাহলে ছাত্রের সংখ্যার অনুপাত আমরা পেয়ে গেছি। কত পেয়েছি? 18 6 7। দেখো আমরা এবার পুরোটা মুছে দিচ্ছি। 18 6 7টা মনে রাখবে। তাহলে কত? 18/6/7। এরপরে বলেছে 72 60 এবং 50 গড় নাম্বারগুলো দেওয়া আছে। এক্স শ্রেণীর 72 আর ওয়াইয়ের 60 আর জেডের হচ্ছে 50। তাহলে এরপরে তাদের মোট নাম্বার বার করতে হবে। তাহলে দেখো এক্সের হচ্ছে কত, এক্স না লিখে রেখো, 18 জনের গড় নাম্বার কত দেওয়া আছে? 72। দেখো 6 জনের গড় নাম্বার কত দেওয়া আছে? 60। 5 জনের গড় নাম্বার কত দেওয়া আছে? 5 জনের গড় নাম্বার দেওয়া আছে কত? 50। তাহলে এদের মোট গড় নাম্বার করতে হবে। আমরা গড় ধরে নিচ্ছি, এদের গড় ধরে নিচ্ছি 72। কত ধরে নিচ্ছি? না 72 ধরে নিচ্ছি গড়। তাহলে যদি 72 গড় ধরে নিই, এইটা কত কম বেশি? এটা 0 কম বেশি। এটা কত কম বেশি? 12 কম, মানে একজনের 12 কম, তাহলে 6 জনের কত? 72 কম। এটা কত কম? 22 কম। একজনের 22 কম, তাহলে 5 জনের কত কম? 5 দুগুণে 10 0 হাতে থাকে 1, 5 দুগুণে 10 রাখে 11, 110। তাহলে কত কম হলো? মোট কত কম হলো? মোট কম হলো 182। 182 কম। কত জনের 182 কম? 18 আর 6 24, 24 আর 5 এটা 7 ছিল। তাহলে দেখো এটা 7 দিয়ে 22কে গুণ করলে কত হবে? 7 দিয়ে যদি আমরা 122কে গুণ করি, 7 দুগুণে 14 4 হাতে থাকে 1, 7 দুগুণে 14 রাখে 15, 154। 154 কম। এটাকে যোগ করো, এটা যোগ করলে হবে 4 আর 2 6, 5 আর 7 12 2 হাতে থাকে 1, 226। 226 কম। তাহলে কত জনে 226 কম? 18 আর 6 24, 24 আর 7 31। 31 জনে 226 কম। তাহলে একজনে কত কম হবে? 31 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে 31 দিয়ে ভাগ করো। 31 দিয়ে ভাগ করলে দেখো 22কে 31 দিয়ে তো ছোটো, তাহলে পুরোটাই যাবে। পুরোটাই করলে কত হবে? 9 3 27 বেশি হয়ে যাচ্ছে, 8 3 24 তাও বেশি হয়ে যাচ্ছে। তাহলে 7 3 21, 7 3 21 হলে 210, 7 1 7, তাহলে 7 খাবে। 7.7 খালে কত হচ্ছে? 7 1 7, 7 3 21, 217। 217 থেকে 26 কত? 3 আর 6 9, 90। 90-এর পর কত খাবে? দশমিকের পর 1 ঘর আছে, 1 ঘর করলে আমাদের মিটে যাবে। আর দেখো 90 3 বেশি হয়ে যাচ্ছে, কত খাবে? 31 2 62 খাবে। কিছুই গণ্ডগোল হচ্ছে। দেখো 31, 7 1 7, 7 3 21, ঠিক আছে, 17 26 90। দেখো এখানে কত হচ্ছে? 2 খাও, 2 খাওয়ালে কত হচ্ছে? 62। জোর করতে 10 8 দিতে, আর থাকে 1, 7 থেকে 9 2 দিতে, 280। কত খাবে? এবার যদি 9 খাও, 9কে 9 9 3 27, 279। তাহলে 9 খাও। তাহলে দেখো 7-এর পর 2 9, তাহলে আমরা যদি আসন্ন মানে নেই, কত হচ্ছে? 7.3। তাহলে 7.3 কি কমে যাচ্ছে? কত থেকে? 72 থেকে কমছে 7.3। তাহলে 72 থেকে 7.3 বিয়োগ করো। 3-এর পর থেকে 10 7 দিতে, হাতে থাকে 1, 8-এর পর থেকে 12 4 দিতে, হাতে থাকে 1। তাহলে কত হচ্ছে? 64.7। ডি উত্তর 64.7। অঙ্কটা একটু বড় ছিল। তারপরে দেখো 147-এর পর, একটি কারখানায় সমস্ত শ্রমিকের গড় বেতন 8,000 টাকা। 7 জন কারিগরের গড় বেতন 12,000 এবং বাকি শ্রমিকদের গড় বেতন 6,000।
তাহলে দেখো এটা কীভাবে করবো, এটাতেও অ্যালিগেশন লাগাও অর্থাৎ মিশ্রণ নিয়ম লাগাও, কোনো ব্যাপার না। বলছে 12,000 7 জনের, আর বাকিদের কত 6,000, আর সবারই মোট গড় বেতন কত 8,000। 8,000 টাকা মাঝখানে রাখো, বিয়োগ করো 8,000 থেকে 6,000 বিয়োগ করলে 2,000, আর 12,000 থেকে 8,000 বিয়োগ করলে 4,000। কেটে দাও, 2 দিয়ে কাটো 1, আর 2 দিয়ে কাটলে 2, তাহলে 1:2। বলছে 7 জন কারিগরের গড় বেতন 12,000, তাহলে এই অনুপাত 1, এটা কতজন অনুপাতের সংখ্যাটা যেটা 1 সেটা 7-এর সমান, তাহলে 2টা কত সমান হবে, 2টা হচ্ছে 7 × 2 সমান 14 জনের সমান। এখানে কি বলেছে কতজন শ্রমিক রয়েছে, তাহলে এখানে হচ্ছে 14 জন, আর এখানে কত 7 জন, 7 আর 14 21 জন, তাহলে মোট শ্রমিক কত 21 জন। তারপরে দেখো বলছে 600 জন ছাত্রছাত্রীর একটি বিদ্যালয়ে ছাত্রদের গড় বয়স 12 বছর এবং ছাত্রীদের গড় বয়স 11 বছর। যদি বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর গড় বয়স 11 বছর 9 মাস হয়, তাহলে বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা কত। এটাও দেখো অ্যালিগেশন দিয়ে হয়ে যাবে। এটা তাহলে প্রথমে শুধু 11 বছর 9 মাসটাকে তুমি বছরে নিয়ে চলে এসো। 11 বছর 9 মাসটাকে বছরে আনতে লিখে দেবে, 9কে 12 দিয়ে ভাগ করতে হবে, 9কে 12 দিয়ে ভাগ করো, 3 তিরিকে 9, 3 4 বারে 3/4 মানে কত 0.75 75, তাহলে 11.75। তাহলে দেখো অ্যালিগেশন লাগাবো এটাতে, এটা দেখো কত 12 ছাত্রদের আর ছাত্রীদের 11, আর মোট তাদের গড় বয়স কত 11.75। তাহলে দেখো অ্যালিগেশন লাগাচ্ছি, বিয়োগ করছি, বিয়োগ করলে কত এটা থেকে এটা 11 সময় 75 থেকে 11 বিয়োগ করলে 0.75, আর এটা বিয়োগ করলে 0.25, দুটোর পর দশমিক, 25 একে 25, 25 3 75, তাহলে 3:1। এবারে কী বলছে 600 জন ছাত্রছাত্রী, মানে কি এই অনুপাতের যোগফলটা কত 600, তাহলে ছাত্রীর সংখ্যা জানতে চাই, ছাত্রীর আনুপাতিক ভাগ আর কত 1/4, মোট দেওয়া আছে 600, তাহলে ছাত্রীর সংখ্যা কত 150। এ উত্তর। তাহলে দেখো এটা মোট দেওয়া আছে সংখ্যা 600, তাদের অনুপাত দেওয়া আছে এত, আর তাহলে মোট দেওয়া থাকলে একটা সংখ্যা বার করতে হলে কী করতে হয়, মোটটাকে আনুপাতিক ভাগার দিয়ে গুণ করতে হয়। আনুপাতিক ভাগার মানে কি সেই সংখ্যাটা বাই অনুপাতের যোগফল হরে। তারপরে দেখা যাচ্ছে 49-এর পর, একটি পরীক্ষায় একটি শ্রেণীর ছাত্রছাত্রীদের গড় নাম্বার হলো এ, ছাত্রছাত্রীর অনুপাত 3:1, তাহলে ছাত্রীর গড় নাম্বার যদি a+1 হয় তাহলে ছাত্রীদের গড় নাম্বার, দেখো অনুপাতে বার করাও যায়, ছাত্রছাত্রীর সংখ্যাতে গড় নাম্বার বার করাও তাই। আর দেখো বলছে 3 জন ছাত্রের গড় নাম্বার a+1, একজন ছাত্রীর গড় নাম্বার আমাদের বার করতে হবে। সবারই গড় নাম্বার কত দেওয়া আছে এ দেওয়া আছে। তাহলে দেখো একজন ছাত্রের গড় নাম্বার কত বেশি 1 বেশি, তাহলে একজনের যদি 1 বেশি হয় তাহলে 3 জনের কত বেশি হবে, 3 জনের 3 বেশি হবে। তাহলে কি এখানে যদি 3 বেশি হয় এখানে কি হতে হবে 3 কম হতে হবে, এখানে আমাদের গড় নাম্বার ধরিয়ে নিচ্ছি এ, তাহলে কি 3 কম হতে হবে, তাহলে কি 3 বিয়োগ করতে হবে a-3, এই যেহেতু একজনই ছিল তাহলে a-3 হয়ে গেল উত্তর। একশো 50-এর পর দেখো বলছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজে মেকানিক্যাল বিভাগে স্নাতকদের বার্ষিক গড় বেতন 2.45 লাখ, আর ইলেকট্রনিক বিভাগে স্নাতকদের গড় বার্ষিক বেতন 3.56, তাহলে সমস্ত মেকানিক্যাল ইলেকট্রনিক্স বিভাগের গড় বেতন দেওয়া আছে। তাহলে এটাতেও দেখো অ্যালিগেশন লাগবে, কলেজ থেকে পাস করে ইলেকট্রনিক স্নাতকের ন্যূনতম সংখ্যাটা বার করতে বলেছে। তাহলে দেখো বলছে 2.45 হচ্ছে কাদের বেতন মেকানিক্যালদের, আর ইলেকট্রনিক্সের বেতন কত 3.56। এবারে দেখো বলছে তাদের গড় বেতন কত 3.12, এটা 3, অ্যালিগেশন লাগাও, বিয়োগ করো, 2 থেকে 6 4 দিতে, 1 থেকে 5 4 দিতে 0.44, এটা বিয়োগ করো, 2 থেকে 5 3 দিতে, 1 থেকে 4 3 দিতে, আর 2 থেকে 5 3 দিতে, 1 থেকে 4 3 দিতে, এটা তো কোনটা থেকে বিয়োগ হবে 3.12 থেকে 2.45 বিয়োগ হবে, তাহলে 5 থেকে 12 7 দিতে, 5 থেকে 12 7 দিতে, হাতে থেকে 1, 5 থেকে 11 6 দিতে, হাতে থেকে 1,
0.67 দুটোর পর দশমিক, কেউ দুটোর পর দশমিক। দেখো 44:67। তাহলে ন্যূনতম বলেছে কলেজ থেকে পাস করে ইলেকট্রনিক্স স্নাতকের ন্যূনতম সংখ্যা কত? 67 জন। এটা যদি অনুপাত কাটাকুটি করা যেত তাহলে কাটাকুটি এখনও করতাম, কারণ ন্যূনতম বার করতে বলেছে। তাহলে এটা কাটাকুটি করা যাবে না বলে 67 জন হলো। যদি এটার অনুপাতটাকে আরও লঘিষ্ঠ আকারে পরিণত করা যেত তাহলে সেটাই নিতাম আমরা। তারপরে দেখো 151 পর, একটি শ্রেণীতে ছাত্রছাত্রীর গড় বয়স 15.8 বছর। শ্রেণী ছাত্রদের গড় বয়স দেওয়া আছে, ছাত্রীদের গড় বয়স দেওয়া আছে, শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত বার করতে বলেছে। তাহলে দেখো এটাতে অ্যালিগেশন লাগানোর জন্য আমরা একদম রেডি হয়ে আছি। ছাত্রছাত্রীর গড় বয়স দেওয়া আছে, ছাত্রদের গড় বয়স কত দেওয়া আছে? 16.4, আর ছাত্রীর কত? 15.4। এদের গড় বয়স কত দেওয়া আছে? 15.8। অ্যালিগেশন লাগাও, এটা বিয়োগ করো। 15.8 থেকে 15.4 0.4, এটা বিয়োগ করলে 8-এর পর থেকে 14 6 দিতে হাতে থাকে 1 0.6, 1-এর পর দশমিক 4:6, 2 দুগুণে 4, 2 3-এ 6, এটা 2:3, বি উত্তর। তারপর দেখো বলছে একটি ম্যানেজমেন্ট সংস্থার MBA স্নাতকদের মাসিকের গড় বেতন 16,000 এবং অভিজ্ঞতা সম্পন্ন স্নাতকদের মাসিক গড় বেতন এত, এবং অভিজ্ঞতা ছাড়া স্নাতকদের মাসিক গড় বেতন 12,000। এখানে দেখো এটা MBA নয়, এটা অভিজ্ঞতা সম্পন্ন আর অভিজ্ঞতা ছাড়া স্নাতকদের মাসিক গড় বেতনটা দেওয়া আছে 16,000। তাহলে এটাতেও অ্যালিগেশন লাগাবো। এটা দেখো 18,000 আর এটা আছে 12,000, আর এদের গড় বেতন কত? সবারই 16,000। বলেছে দেখো শতাংশ, বলছে সংস্থায় কত শতাংশ অভিজ্ঞতা সম্পন্ন, কত ছাড়া অভিজ্ঞতা সম্পন্ন ছাড়া ছাত্র রয়েছে। তাহলে দেখো সংস্থার সংখ্যা, ছাত্রদের সংখ্যার অনুপাতটাই তো বেরোবে, তাহলে সেখান থেকে আমরা শতাংশই নিয়ে যাবো। এখান থেকে বিয়োগ করো, এটা কত হবে? 4,000। এটা করলে কত হবে? 2,000। 3টে শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটো, 2 2 4, 2 1 2, তাহলে 2:1 অনুপাতে ছাত্র রয়েছে। তাহলে দেখো একটা সংস্থা সংখ্যা বার করছি, একটা শতকরাই নিয়ে যাচ্ছি। তাহলে একটা কত? যদি আমরা অভিজ্ঞতা ছাড়াটাকে নিয়ে যাই তাহলে কত? অভিজ্ঞতা ছাড়া হচ্ছে এর আনুপাতিক ভাগের কত? 1/3, আর 100-এর মধ্যে বার করছি মানে কত? 100। তাহলে কত? 33.33। তাহলে এটা যদি 33.33 হয়, বাকিটা কত? 66.67। 100 থেকে বিয়োগ করে দিলেই তো বেরিয়ে যাবে। তাহলে এটাই দেখো এ 66.67 আর 33.33, এ হচ্ছে উত্তর। তারপরে দেখো আমার স্কুটার 1 লিটার পেট্রোলে 40 কিমি গড় মাইলেজ দেয়, কিন্তু সম্প্রতি একটি নতুন পেট্রোল পাম্প থেকে তেল ভরায় গড় মাইলেজ 38 কিমি প্রতি লিটারে নেমে গেল। অনুসন্ধান করে জানতে পারলাম যে সেটি ভেজাল পেট্রোল। পেট্রোল পাম্পে পেট্রোলের সাথে কেরোসিন মেশায়, যার মূল্য পেট্রোলের থেকে 2/3 ভাগ সস্তা। কেরোসিনের জন্য অতিরিক্ত ধোঁয়া উৎপন্ন হয় এবং শব্দ হয় এবং প্রতি মিলি 900 মিলিতে কেরোসিন 18 কিমি মাইলেজ দেয়। যদি আমার পেট্রোল পাম্পে 1 লিটার পেট্রোলের জন্য 30 টাকা দিয়ে থাকি, তাহলে পাম্প মালিক অতিরিক্ত কত টাকা লাভ করে? তাহলে দেখো এটাকে আমরা প্রথমে বার করতে হবে যে পেট্রোল আর হচ্ছে কেরোসিনের অনুপাত কত। যেই তেলটা আমরা ভরেছি তাতে পেট্রোল আর কেরোসিনের অনুপাত কত সেটাকে বার করতে হবে, তবেই তো কেরোসিনটার জন্য কত টাকা বেশি লাভ করতে পারছে সেটা আমরা বার করতে পারবো। তাহলে সেটা কী করতে হলে, সেটা করতে হলে অ্যালিগেশন করতে হবে। দেখো এখানে মাইলেজগুলো আমরা মাইলেজ জানি কিসে দেয়? 1 লিটার পেট্রোলে হচ্ছে মাইলেজ। তাহলে এখানে দেখো 1 লিটার পেট্রোলে 40, আর এখানে কত? 1 লিটার পেট্রোল 38 যাচ্ছে। এখানে দেখো 900 মিলিলিটারে দেওয়া আছে 18 কিমি। তাহলে 1 লিটারে কত সেটাকে আমরা বার করতে হবে। 1 লিটার মানে কত? 1 লিটার মানে 1000 মিলিলিটার। তাহলে 1000-এ বার করো, তাহলে 1000-এ কত যাবে? 18কে 900 দিয়ে ভাগ করলে কি 1 মিলিলিটার? 1 মিলিলিটারে কত যায়? আর 1000-এ কত যাবে? 2 শূন্য কেটে দাও, 9 দুগুণে 18, 2 10-এ 20। তাহলে কি ওই কেরোসিনের মাইলেজটা বেরিয়ে গেল কত? 20 কিমি। কেরোসিনের মাইলেজ কত? 20 কিমি। তাহলে দেখো পেট্রোলের মাইলেজ হচ্ছে 40, কেরোসিনের হচ্ছে 20, আর এখন মাইলেজ দিচ্ছে কত? 38। এটা 38। অ্যালিগেশন লাগাও। 2
20 আর 38 18, 18:2, সরি 2 দিয়ে কাটো, 2 9 আর 2 দিয়ে কাটলে 1, তাহলে 9:1। তাহলে পেট্রোল 9:1 মানে কি আমরা যদি 1 লিটারে বার করি, 1 লিটার মানে 1000 মিলিলিটার, তাহলে দেখো 100 দিয়ে যদি এটাকে গুণ করি কত হয়ে যাবে 900 আর 100। তাহলে 900 মিলিলিটার পেট্রোল দিলে 100 মিলিলিটার কী দিচ্ছে? কেরোসিন। 100 মিলিলিটার কী দিচ্ছে? কেরোসিন দিচ্ছে। তাহলে 9 ভাগের 1 ভাগে কী দিচ্ছে? কেরোসিন দিচ্ছে। এবারে দেখো বলছে 30 টাকা যদি দিয়ে থাকি, এবারে 1 লিটার পেট্রোলের দাম বলে দিচ্ছে 30 টাকা। তাহলে 100 মিলিলিটার পেট্রোলের দাম কত সেটা আমাদেরকে আগে বার করতে হবে, তবেই তো পেট্রোলের থেকে কেরোসিনের কত সুবিধা হচ্ছে সেটা আমরা বার করতে। দেখো পুরোটা মুছে দিচ্ছি, শুধু মনে রাখো 9:1। 9:1। তাহলে দেখো 30 টাকা দিয়ে থাকি, তাহলে এখানে 1 ভাগ পেট্রোলের দামটা বার করো। 1 ভাগ পেট্রোলের দাম কত? মোট দাম হচ্ছে 30, আর 1 ভাগ কত? 1/10। আমি কি বলেছি? আনুপাতিক ভাগার দিয়ে গুণ করবো। এটা 900 আর 100 না ধরলেও হবে, কোনো ব্যাপার নয়। দেখো 10 3 30, মানে 3 টাকা। তাহলে 1 ভাগ পেট্রোলের দাম কত? 3 টাকা। তাহলে এই 3 টাকার জন্য সে কত লাভ করছে? 3 টাকার জন্য সে কত বেশি লাভ করছে? 2/3 ভাগ সস্তা, এটা লাভ করছে 2/3 ভাগ লাভ করছে, 3 টাকার 2/3 ভাগ। তাহলে 3 টাকার 2/3 ভাগ, সরি 3 কেটে গেল। তাহলে কত টাকা লাভ করছে বেশি? কেরোসিনের জন্য কত বেশি লাভ করছে? কেরোসিনের জন্য পাম্প মালিক অতিরিক্ত কত লাভ করে? কেরোসিনের জন্য পাম্প মালিক অতিরিক্ত 2 টাকা লাভ করে। তারপরে দেখো, একটি শ্রেণীর কোনো পরীক্ষায় 60 জন ছাত্রের গড় নাম্বার ছিল 43, পাস করা ছাত্রের নম্বর 52 এবং ফেল করা ছাত্রের 16। তাহলে দেখো এটাতেও অ্যালিগেশন লাগবে, পরীক্ষায় কতজন ফেল করেছে। পাস করা ছাত্রের মোট নাম্বার হচ্ছে 52, ফেল করা ছাত্রের মোট নাম্বার 16 গড় নাম্বার, আর মোট গড় নাম্বার কত? 43। বিয়োগ করো, 6 পাতে 13 7 দিতে, হাতে থাকে 1, 2 পাতে 4 2 দিতে, 3 পাতে 12 9 দিতে, কাটাকুটি করো, 9 3 27, তাহলে 3:1। তাহলে কি পাস করা ছাত্রের সঙ্গে ফেল করা ছাত্রের অনুপাত কত? 3:1। এখানে কি বলেছে? পরীক্ষায় কতজন ছাত্র ফেল করেছে? 60 জন ছাত্র ছিল, তাহলে মোট ছাত্র 60 জন, তাহলে ফেল করা ছাত্র কত? ইন্টু 1/4, 4 15 60, তাহলে 15 জন। তাহলে ফেল করা ছাত্র কতজন ছিল? 15 জন। আজকে এত দূর, পরের দিন আবার 156 থেকে শুরু করব।